লোভ, লালসা, রাগ অথবা ঘৃণা কিংবা হিংসার বশবর্তী হয়েই মানুষ কালো জাদু ছায় নিজেকে আবৃত করে। তবে আজকের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা, আর 5টা হরর ঘটনার মতো নয়। এখানে আছে প্রতিশোধ, একজন মায়ের তার মেয়ে নিখোঁজ হওয়ার পরে খুঁজে পাওয়ার আর্তনা, সাথে কালো জাদু এবং পদে পদে রহস্য। ঘটনাটি দেখতে দেখতে আপনার মনে হতে পারে হয়তো আপনি ঘটনার প্লট বুঝতে পেরে গিয়েছেন, কিন্তু না, তখনই আপনি ভুল প্রমাণিত হবেন। এই গল্পে প্রতিশোধ নিতে ফিরে আসে এক ভয়ঙ্কর জিন, এবং কি কারণে সে প্রতিশোধ নিতে চায় সেটাই দেখবো আজকের এই গল্পে। তাহলে বেশি স্পয়লার না দিয়ে আজকের গল্প শুরু করা যাক। তো ঘটনার শুরুতে আমরা দুইটা মেয়েকে দেখতে পাই। তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। একজনের নাম ডিন্ডা, আরেকজনের নাম হচ্ছে কারা। এটা হচ্ছে কারাদের বাড়ি। বাড়িতে আজ তার মা নেই, তাই তারা চিন্তা করেছে তাদের বন্ধুদের সাথে তারা পার্টি করতে যাবে। ডিন্ডা সাজতে চাইছিল না, সেখানে কারা তাকে জোর করে সাজিয়ে দিচ্ছিল। তারা সেখানে আলাপ করছিল কারার প্রেমিকের বিষয়ে। ডিন্ডা কারাকে জিজ্ঞাসা করে তোমাদের সম্পর্ক কেমন চলছে। সেখানে কারা তাকে বলছিল ভালোই চলছে, কিন্তু সে একটু বেশি কেয়ারিং এবং আমাকে একটু সন্দেহ করে, যেটা আমার মোটেও পছন্দ না। আর এইসব বিষয়ে তার সাথে হালকা ঝগড়াও হয়েছে। তো যাই হোক, তখনই সেখানে দরজায় কলিং বেল বাজলে কারা দরজা খুলতেই দেখতে পাই তার ফ্রেন্ডরা সবাই এসে পড়েছে এখানে। তারা হচ্ছে রোসা, রোসার প্রেমিক গ্যারি, সেখানে আরো আসে বিষ্ণু আর মার্কো। তো কারার মা যেহেতু আজকে বাড়িতে নেই, তাই তারা তাদের বাড়িতেই পার্টি করতে বসে। পার্টি করতে করতে তারা একটু নেশাপানি করে ফেলে, যার কারণে তারা মাতাল হয়ে যায়। ডিন্ডা নিজেকে ঠিক করতে ওয়াশরুমে যায়। ঠিক তখনই তার পেছনে আমরা বিষ্ণুকে দেখতে পাই, যে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর ডিন্ডার কাছাকাছি আসার চেষ্টা করে। তখন তাদের সেখানে অনেক হাতাহাতি হয়ে যায়। ডিন্ডা কোনো রকমই নিজেকে ছাড়িয়ে সেখান থেকে চলে আসে। বাইরে এসে সে কারাকে খুঁজছিল, কিন্তু সে কোথাও কারাকে পায় না। এদিকে তার উপর বিপদ হতে পারে এটা ভেবে সে সেখান থেকে চলে যায় তার বাড়িতে। তো পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই কারার মা বাড়িতে ফিরেছে। ঘরে ঢোকার সময় সে দেখতে পাই দরজাটা একদম খোলা। ভেতরে ঢুকে সে দেখতে পাই টেবিলটা একদম এলোমেলো। বোঝা যাচ্ছে রাতে এখানে নেশাপানি করা হয়েছে। বাথরুমে গিয়ে সে দেখতে পাই টেপটাও চালু রয়েছে, কাজটাও ভাঙা। সে কারাকে সেখানে খুঁজছিল, কিন্তু কোথাও কারাকে খুঁজে পায় না। সে একটু বিব্রত বোধ করছিল। তখন সে কল করে ডিন্ডার কাছে আর জানতে চাই কারা কোথায়। কারাকে তো পাওয়া যাচ্ছে না। এটা শুনে ডিন্ডাও অবাক হয়ে যায়। সেও চিন্তায় পড়ে যায়, কারণ সেও তো আসল কারণ জানে না। কারার মা তাকে জিজ্ঞাসা করে কাল রাতে তোমরা বাড়িতে কি করেছো, কিন্তু ডিন্ডা বলছিল না, কারণ যদি এটা সে বলে সবাই তাদেরকে খারাপ ভাববে, যদিও এটা তারা মোটেও ভালো কাজ করেনি। তো যাই হোক, দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়। কারার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কারার নামে করা হয় তখন মিসিং ডায়েরি, ঠিক তেমনই পোস্টারও লাগানো হয়, তাও হদিস মেলে না। সেখানে ডিন্ডা কারার পোস্টার লাগাচ্ছিল, তখনই সেখানে একটা ছেলে আসে, আর এটা মূলত কারার বয়ফ্রেন্ড পুত্রা। সে খুবই ভালোবাসতো কারাকে। সে জিজ্ঞাসা করে ডিন্ডাকে সেদিন রাতে কি হয়েছিল, আমাকে সত্যি করে বলো। কিন্তু ডিন্ডা কিছুতেই বলতে চাইছিল না। পুত্রা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তার কি অন্য কোনো জায়গায় সম্পর্ক হয়েছিল যে সে পালিয়ে যেতে পারে। ডিন্ডা কিছুটা রেগে বলে এমনটা হতেই পারে না, কারণ তুমি তাকে একটুও শান্তিতে থাকতে দিতে না, অনেক জ্বালাতে। পুত্রা বলছিল আমি তার জন্য যাই করি না কেন সেটা আমার ভালোবাসা থেকে করতাম। এসব কথা গুরুত্ব না দিয়ে ডিন্ডা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কারার মা একটা বৃদ্ধ মহিলার কাছে আসে। আসলে সে কারাকে খুঁজতে খুঁজতে একদমই হয়রান হয়ে গিয়েছিল। সে একা মানুষ, তাকে কেউ সাহায্য সহযোগিতা করছিল না। সে তার একমাত্র মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, কারণ তার তো কেউ ছিল না। আর সেই মহিলার কাছে এজন্য এসেছে যে এই মহিলাটি কালো জাদু জানে, আর এখানে সে এসেছে কালো জাদু করে কারার অবস্থান জানার জন্য। তখন আমরা দেখতে পাই সেই বৃদ্ধ মহিলাটি কারার ছবি নিয়ে সেখানে একটা রিচুয়াল শুরু করে, যেটা থেকে সে কারার মাকে জানায় কারা অনেক আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এটা শুনে কারার মা অনেকটা ভেঙে যায়। ডিন্ডা তার বাড়িতে যাওয়ার পর আমরা দেখতে পাই তার ছোট্ট একটা ভাই রয়েছে যার নাম আদি। তাদের বাবা মা কেউ বেঁচে নেই। তখন তার ছোট ভাই তাকে উইশ করে আজকেই ডিন্ডার জন্মদিন। তারা দুজন মিলে জন্মদিনের কেক খেয়ে শুয়ে পড়ে। তো পরের দিন কারার মা তাকে তাদের বাড়িতে যেতে বলে। সেখানে যাওয়ার পর কারার মা তাকে বলে একটু পানি নিয়ে আসতে। সে যখন টেপটা ছাড়ে সেখান থেকে খারাপ পানি বের হয়ে আসে। খুবই তীব্র গন্ধ ছিল সেটাতে, তাই পানি না নিয়ে সে গিয়ে দেখে কারার মা কারার ছবির নিচে মোমবাতি, আগরবাতি এগুলো জ্বালিয়ে রেখেছে। সে জিজ্ঞাসা করে এটা সে কেন করেছে। কারার মা জানায় মৃত মানুষের ছবিতে তো আগরবাতি দিতেই হয়, তাই না। এটা শুনে সে আকাশ থেকে পড়ে। তার খুবই খারাপ লাগছিল। কারার মা তাকে জিজ্ঞাসা করে দেখো আমার মেয়ে এই পৃথিবীতে আর নেই, এটা আমি মেনে নিয়েছি, তুমি শুধু আমাকে এটা বলো যে সেদিন রাতে কি হয়েছিল। ডিন্ডা বলে সেদিন রাতে কি হয়েছিল সেটা আমি ভালো করে বলতে পারি না, কারণ আমি সেদিন ড্রিঙ্কস করেছিলাম। এখন কে এটা করেছে এটাও জানি না। সেখান থেকে তখন কারার মা অন্য রুমে চলে যায়। অন্য রুম থেকে কান্নার আওয়াজ আসছিল।
ডিন্ডা যখন গিয়ে দেখে কারার মা বিধ্বস্ত অবস্থায় কিছু একটা করার চেষ্টা করছিল। তার হাতে একটা ছুরি ছিল, আর কি করার চেষ্টা করছিল তা আমরা ধীরে ধীরেই বুঝতে পারবো। ডিন্ডা তখনই সেখান থেকে এসে পড়ে। আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে আরো ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এবং ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড MOWBX ব্যবহার করে সাইন আপ করলে আপনাদের প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা ক্যাশ বোনাস পাবেন। উইথড্রয়াল খুবই সহজ। বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপ্যাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে টাকা তুলতে পারবেন। 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? পিন কমেন্টে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করতে একদমই ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। তো পরের দিন আমরা দেখতে পাই দরজাটা একা একাই লেগে যায়। সেখান থেকে আসার সময় সেই বৃদ্ধ কবিরাজ মহিলাটি ডিন্ডাকে দেখে জিজ্ঞাসা করে, তোমার বন্ধুর কি হয়েছে? তাকে দেখতে এমন লাগছে কেন? ডিন্ডা তার আশেপাশে তাকায়, তার পাশে তো কেউ ছিল না। কিন্তু সে সেখান থেকে চলে যাওয়ার পর আয়নার মধ্যে আমরা দেখতে পাই তার সাথে কেউ একজন ছিল, যেটা সেই মহিলাটাই দেখতে পাচ্ছিল। বিষ্ণু তার ঘরে যাওয়ার সময় লিফটে ওঠে সন্ধ্যার সময়। সেখানে একটা লাল কাপড় পরিহিত কাউকে সে দেখতে পায়। বিষয়টা খেয়াল না করে সে উপরের তলাতে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে লিফটটা থেমে যায় আর খুলে যায়। সে সামনে চেয়ে দেখতে পায় সে লাল কাপড় পরা অবয়বটা তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর উপরে প্রেস করে যাওয়ার জন্য, কিন্তু আবারও মাত্র একতলায় উঠেই লিফটটা থেমে যায়। আর সেটা এবার অনেক কাছাকাছি ছিল। সে কোনো রকমে দ্রুত আবারও উপরে যেতে চাইছিল, লিফটের বাটন চাপছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই তার পেছনেই রয়েছে সেই ভয়ানক অবয়বটা। সে তখন দ্রুত লিফট থেকে বের হতে চেষ্টা করছিল। ঠিক তখনই পেছন থেকে সেটা তার পা ধরে টানে। এতে তার মাথাটা আটকে যায় লিফটের মধ্যে। আর যেহেতু চলন্ত লিফট, সেটা উপরে যাওয়ার সময় তার মাথাটা সেখান থেকে একদমই আলাদা হয়ে যায়। এদিকে ডিন্ডা হঠাৎ ভয়ানক সব স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে সে পর্দার উপাশে দেখতে পায় তার ভাইয়ের মতো ছোট একটা অবয়ব। সে জিজ্ঞাসা করে, আদি এত রাতে তুমি এখানে গোসল করছো নাকি? তখনই তার ভাই বাহির থেকে তাকে ডাক দেয়। তার আর বোঝার বাকি থাকে না যে সেখানে অন্য কিছু রয়েছে। সেটা তখনই পর্দা সরিয়ে তার সামনে আসে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। যদিও তার ভাই সেখানে কাউকেই দেখতে পায় না। তো পরের দিন সকালে যখন ডিন্ডা তার ভাইকে নিয়ে স্কুলের পথে যাচ্ছিল, তখন সেই মহিলা কবিরাজ তার ভাইকে ডেকে একটা ছোট পেপারের টুকরো দেয় আর বলে, এটা তোমাদের রক্ষা করবে। তারা যখন বাসে করে যাচ্ছিল, ডিন্ডার ফোনে তখন বিষ্ণুর মারা যাওয়ার সেই ভিডিওটা আসে, যেটা দেখে খুবই ঘাবড়ে যায় ডিন্ডা। সেই ভিডিওতে সে একটা ভয়ঙ্কর অবয়বের অস্তিত্ব পাচ্ছিল, যেটা সে কারার বয়ফ্রেন্ড পুত্রাকেও দেখায় আর বলে, আমাকে যে ভয়ানক জিনিসটা ভয় দেখাচ্ছিল আর এই ভিডিওতে বিষ্ণুর মৃত্যুর সময় আমরা যাকে দেখতে পেয়েছি ডিন্ডার মতে সেটা হলো কারার আত্মা, অথবা যে তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। পুত্রা এসবের কোনো কিছুই বুঝতে পারে না। সে তো এখনো এটাও বিশ্বাস করে না যে তার প্রিয় ভালোবাসার মানুষ কারা মারা গিয়েছে। এখন বিষ্ণুর মৃত্যুর শোক দিবস অনুষ্ঠানের দিন তারা সবাই একসাথে হয়। যারা সেই রাতে কারার বাড়িতে ছিল তারা সেখানে কথাবার্তা বলছিল সবাই। ডিন্ডা বলছিল, আমি সেদিন সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে কি হয়েছিল তোমরা কি কেউ কিছু জানো? আসলে সবাই সেদিন মাতাল অবস্থায় ছিল, তাই তেমন কিছু একটা কেউই বলতে পারে না। সেখানে গেরি বলছিল, যদি এটা কারার জিন হয়ে থাকে তাহলে বিষ্ণুকে মারবে কেন? কারণ সে তো আমাদের সাথেই ফিরেছিল। তাদের কথা শুনে ভালো লাগছিল না মার্কো। সে সেখান থেকে চলে যায়। সেখান থেকে ফেরার সময় রোজা অনেকটা ভয়ে ছিল। সে তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি যদি কিছু জেনে থাকো তাহলে প্লিজ বলো, নয়তো আমাদেরও কোনো সমস্যা হতে পারে। গেরি বলছিল, এসব ফালতু কথাবার্তা একদমই আমার সামনে বলবে না। মারা গিয়ে কেউ কি আবার ফিরে আসতে পারে নাকি? আর এইসব বিষয়ে আমি তেমন কিছু জানি না। আর মানলাম সে ফিরে এসেছে, কিন্তু বিষ্ণুকে কেন মারবে? সে তো আমাদের সাথেই ছিল। এখন গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে তাদের সামনে সে লাল কাপড় পরিহিত জিনটা চলে আসে। সে গাড়ি ব্রেক করে বের হয়ে দেখে সেখানে কেউ নেই। তখনই তার চোখ পড়ে কিছুটা সামনে। গেরি দেখতে পায় সে ভয়ানক জিনটা, কিন্তু রোজা দেখতে পাচ্ছিল না। সে দেখতে পাচ্ছিল সেটা তার দিকে উড়ে আসছে। তখনই সে ভয়ে দৌড়ে গাড়ির ভেতরে এসে বসে আর সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে রোজার একটা কল আসে। রিসিভ করার পর উপাস থেকে রোজা বলছিল, আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাকে এখানে কেন রেখে গিয়েছো একা? তখনই সে বুঝতে পারে তার সাথে অন্য কেউ বসে রয়েছে। সে চাইতেই সে ভয়ঙ্কর অবয়বটা তাকে ভয় দেখিয়ে ফেলে দেয়। তখন সে নিজে বাঁচার জন্য গাড়ি থেকে বের হতে যায়। ঠিক তখনই সাইডে আরেকটা গাড়ি এসে তার গাড়িতে
ধাক্কা দেয় আর সেই অ্যাক্সিডেন্টেই তার মৃত্যু হয়। তো সেদিন রাতে আমরা দেখতে পাই ডিন্ডা আদি ঘুমোচ্ছিল। আদির একদমই ঘুম আসে না, কারণ পাশের ঘর থেকে খারাপ কিছু আওয়াজ আসছিল। সে দরজা খুলে বের হয় আর সামনের ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করে। সেখান থেকে একটা মেয়ে বের হয়ে আসে। তো আমরা বুঝতে পারছিলাম কি আওয়াজে সে ঘুমোতে পারছিল না। তো যাই হোক, সেখান থেকে ফেরার সময় তার পেছনে আমরা সেই ভয়ঙ্কর জিনটাকে দেখতে পাই, যেটা দেখে সে ভয় পালিয়ে লুকিয়ে পড়ে। সে যখন আবারও উকি দেয় তখন দেখতে পাই সেখানে তার বোন ডিন্ডা তাকে খুঁজছে। সে দৌড়ে গিয়ে তার বোনকে টেনে নিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু যখনই সে তার বোনের দিকে যায় সেখানে তার বোন ছিল না, সেখানে ছিল সেই ভয়ঙ্কর জিনটা। এটা দেখে তো সে চিৎকার করে। তখন সেখানে তার বোন ডিন্ডা চলে আসে আর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক, একটু পরেই সেখানে রোজা আসে আর তার বয়ফ্রেন্ড গেরির মৃত্যুর খবর জানায়। তারা খুবই টেনশনে ছিল। রোজা বলছিল কারার কারেন্ট জিন বা আত্মা কেন আমাদের উপরে প্রতিশোধ নিতে চাইছে? আমরা তো তার কোনো ক্ষতি করিনি, আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। তখন ডিন্ডার সেই পেপারের উপর চোখ পড়ে। তো পরদিন আমরা দেখতে পাই ডিন্ডা, রোজা আর পুত্রা তারা সেই কবিরাজ মহিলাটির কাছে গিয়েছে। পুত্রা মার্কোকে কল দিচ্ছিল এখানে আসার জন্য, কিন্তু ফোনে পাচ্ছিল না। তো যাই হোক, সেখানে তারা একটা বৈঠকে বসে এবং তাদের সমস্যার কথা সেই কবিরাজকে খুলে বলে যে তাদের একটা লাল কাপড় পরিহিত জিন তারা করে বেড়াচ্ছে মেরে ফেলার জন্য। তখন সেই কবিরাজটা জানায় যারা বেঁচে থাকতে তাদের সাথে হওয়া অবিচারের কোনো বিচার পায় না, তখন তারা মূলত নিজে নিজেই মারা গিয়ে কালো জাদুর মাধ্যমে ফেরত আসে আর নিজের প্রতিশোধ নিতে শুরু করে। সে একটা পুঁথি বের করে আর তাদেরকে সে ভয়ঙ্কর জিনিসটা ছবি দেখায়। সেই কবিরাজ মহিলাটি এটাও বলছিল যে সে ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতি হওয়া অবিচারের বিচার সে পাচ্ছে। এসব শোনার পর তারা বলছিল কারার কারেন্ট জিন তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কেন এমন করবে? আসলে তো তারা কারার কোনো ক্ষতি করেনি। সেই মহিলাটির কাছে তারা সাহায্য চাওয়ার পর মহিলাটি বলে আমি তো চাইলেই এটা শেষ করতে পারবো না, এটা অনেক কঠিন কালো জাদু, কিন্তু আমি চাইলে কারার সাথে তোমাদের কথা বলিয়ে দিতে পারবো। তখন ডিন্ডার উপর একটা রিচুয়াল করা হয়, কারণ ডিন্ডাই ছিল একমাত্র তার কাছের বন্ধু। রিচুয়াল করার পর ডিন্ডা একটা ভ্রমের ভেতরে চলে যায়। সেখানে সে দেখতে পায় কারার সাথে কেউ একটা জবরদস্তি করছে এবং হঠাৎ করে সে পানির অতল গহ্বরে চলে যায়। এটা দেখার পর আবার তার জ্ঞান ফিরে আসে, কিন্তু ঠিক তখনই সে কবিরাজের ওপর ভয়ঙ্কর জিন পজেস করে আর সেটা সাথে সাথেই রোজার উপরে অ্যাটাক করে দেয়। ঠিক তখনই ডিন্ডা পিছন থেকে সেটার উপরে আঘাত করলে সেটা আবারও অ্যাটাক করে তার উপর। সেখানে তখন কিছুটা জ্ঞান এসে পড়ে সেই মহিলার। সেটা বলছিল ডিন্ডাকে যেখান থেকে এই ঘটনা শুরু হয়েছিল সেখানে এই ঘটনা শেষ হবে। তখন আবারও সে জিনের বশে চলে যায়। তখন তার আর পুত্রার মাঝে মারামারি হতে শুরু করে, যে কারণে উপর থেকে সেই মহিলাটি পড়ে যায় আর সেখানে একদমই শেষ হয়ে যায়। যেহেতু সেই মহিলা বলে গিয়েছিল এই ঘটনা শুরু যেখানে হয়েছিল শেষটাও সেখানেই হবে বা উত্তরটাও সেখানেই পাওয়া যাবে, তাই ডিন্ডা আর পুত্রা দুজন মিলে কারাদের বাড়িতে চলে যায়। তো সেখানে যাওয়ার পরই তারা দরজা খোলে, কিন্তু ভেতরে ছিল অনেক অন্ধকার। মনে হচ্ছিল ঘরের মধ্যে অনেকদিন কেউ আসেনি, কিন্তু এখানে তো কারার মায়ের থাকার কথা। তারা সামনে এগিয়ে যায়। কিছু একটা বিভৎস গন্ধ তাদের নাকে আসতে শুরু করে। তারা এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই যা দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আর এখানেই ঘটনার একটা টুইস্ট রিভিল হয়। তারা সেখানে দেখতে পায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে কারার মা, যার পরনে ছিল লাল ড্রেস। তারা বুঝতে পারে এতদিন যারা মারা গিয়েছে তাদের বন্ধুদের মাঝে এবং তাদেরকে যে মারতে চেয়েছে সেটা আর কেউ ছিল না, সেটা ছিল কারার মায়ের শয়তান, যে মূলত কালো জাদু করে নিজে নিজে মারা গিয়েছে শয়তান হয়ে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তো যাই হোক, আমরা দেখতে পাই কারার মায়ের শেষ কার্য সম্পূর্ণ হচ্ছে, কিন্তু প্রশ্ন কিন্তু এখানে রয়েই যায় কারার লাশ কোথায় তাহলে, অথবা তার সাথে কি হয়েছিল। ঘটনার মূল টুইস্ট একটু পরেই দেখতে পারবেন। তো এরপর আমরা দেখতে পাই পুত্রা তার গাড়ি করে ডিন্ডাকে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। সেখানে তারা ভেবেছিল হয়তো সব ঠিক হয়ে যাবে, কারণ যে তাদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল মানে কারার মা, তার শেষ কার্য সম্পূর্ণ হয়ে গিয়েছে। রীতি অনুযায়ী কারো শেষ কার্য যদি সম্পূর্ণ হয় তাহলে তার আত্মা অথবা জিন পৃথিবীতে থাকতে পারে না। পুত্রা ডিন্ডাকে ছেড়ে দিয়ে বলছিল নিজের ভাইকে নিয়ে ভালো থাকো, আর আমি এসব বিষয় নিয়ে মার্কোকে সব জানিয়ে দেব। বাড়িতে আসার পর খাবার রেডি করে টেবিলে বসে ডিন্ডা। এদিকে আদি স্কুল থেকে ফেরার পর গোসল করতে যায়। এই ফাঁকে ডিন্ডা রোজার কাছে কল দেয় তার খবর জানার জন্য। আসলে সেই মহিলা কবিরাজের ভেতরে ঢুকে কারার মায়ের জিনটা
যে তার উপরে অ্যাটাক করেছিল এতে সে অনেকটা আহত হয়ে যায়, তাই সে এখন হসপিটালে ভর্তি। কিন্তু আমরা দেখতে পাই রোজার ফোনে একটা কল আসে, যেটা দেখে সে ভয় পেয়ে ফোনটা কেটে দেয়, কারণ ফোনটা এসেছিল কারার নাম্বার থেকে। তখনই সেখানে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে, সে এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু লাভ হয় না কোনো। যে এসেছে তাকে মারতে সে মারবে। হসপিটালের বেডটা তাকে পিষে সেখানেই শেষ করে দেয়। এদিকে এখনো আদি গোসল শেষ করছে না, তাই ডিনটা বাথরুমের সামনে গিয়ে কয়েকবার ডাকে। বাথরুম খোলার পর সে একদমই অবাক হয়ে যায়, কারণ সেখানে আদি নেই। তখনই তার পেছন থেকে কারার মায়ের কারেন্ট জিনটা তার উপরে অ্যাটাক করে আর পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। তখন সে সেখান থেকে কোনো রকমই তার থেকে সেটাকে সরায়। আসলে তো সেই জিনটা তার ভাইয়ের উপরে বশ করেছিল। তার ভাই যখন আবার তার উপরে অ্যাটাক করতে আসে তখন একটা চাদর দিয়ে তার ভাইয়ের শরীর মরিয়ে তার ভাইকে সে শান্ত করায়। এরপরে সে ফোন দেয় পুত্রাকে। সে বলে, আমরা এখনো বিপদ থেকে রেহাই পাইনি, আমাদের পেছনে এখনো ছাড়েনি কারার মায়ের জিন। একটু আগে সে আমাকে মারতে চেয়েছিল, আমরা তো তাদের বাড়িতে গিয়েছিলাম কারার লাশ অথবা মৃত্যুর কারণ জানার জন্য, সেটাই তো আমাদের জানা হলো না। যেভাবেই হোক কারার মৃত্যুর প্রতিশোধ অথবা সে কিভাবে মারা গিয়েছিল সেটা আমাদেরকে বের করে সবাইকে জানতেই হবে, নয়তো আমরাও মারা পড়ব। তখন এই ডিনটার মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে সে রিচুয়ালের সময় ভ্রুমের মধ্যে দেখেছিল কারা পানিতে ডুবে মারা গিয়েছে, আর অন্যদিকে সে কারার বাড়িতে পানি আনতে গিয়ে দেখেছিল সে পানিটা খাড়া। অনেকটা আন্দাজ করতে পারে যে এখানে কি ঘটতে পারে। তখন সে কারার বাড়িতে যায়। এদিকে পুত্রা মার্কোকে কল করছিল। ডিনটা সেখানে যাওয়ার পর ট্যাপ থেকে পানি ছাড়ে। এবার সে দেখতে পায় সে ট্যাপ থেকে চুল বের হচ্ছে। উপরে তাকিয়ে সে দেখতে পায় হালকা পানি দিয়ে ভিজে রয়েছে ছাদটা, একটা মানুষের আকার ধারণ করে। সে কনফার্ম হয় আর ছাদে যায়। পানির ট্যাঙ্কের কাছে গিয়ে সেটা খুলতেই ভেতর থেকে আসে একটা বিভৎস গন্ধ। লাইটটা জ্বালাতেই সে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড কারা পচে ভেসে রয়েছে। দৃশ্যটা যত না ভয়ে তার থেকেও 1000 গুণ বেশি কষ্টের ছিল। আমরা দেখতে পাই তখন সেখানে এসে পৌঁছেছে পুত্রা। সে যখন উপরে দেখতে আসে তখন ডিনটা কারার হাতে একটা লকেট পায়, যেটা ছিল পুত্রার। সে পুত্রাকে কিছু বলতে যাবে তার আগেই সেটা ডিনটার মাথায় আঘাত করে পানিতে ফেলে দেয় আর ট্যাঙ্কে বন্ধ করে দেয়। পানির নিচে তখন কারা জিন ডিনটাকে একটা ভ্রম দেখায়, আর এখানেই ঘটনার মূল টুইস্ট রিভিল হয়। আমরা জানতে পারি সেদিন রাতে যখন সবাই পার্টি শেষ করে মাতাল হয়ে যায় তখন সেখানে পুত্রা আসে। সে এসে তার প্রেমিকা কারার বেডরুমে মার্কোকে আপত্তিকর অবস্থায় শুয়ে থাকতে দেখে। সে যখন কারার বেডরুমে ঢোকে সে দেখতে পায় কারা গোসল করছে। এটা দেখে তার আর বোঝার বাকি থাকে না যে সেখানে দুজন কি করেছে। তো এই কষ্টটা সে একদমই সহ্য করতে পারছিল না। সেখান থেকে সে চলে যেতে চাইছিল। কারা তাকে আটকানোর চেষ্টা করে। সে বলে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে, তাকে মাফ করে দিতে। কিন্তু সে যখন কারাকে ধাক্কা দেয় তখনই ঘটে বিপত্তি। সেখানে কারা পড়ে যায়, যার কারণে তার প্রচন্ড আঘাত লাগে আর সেখানেই তার মৃত্যু হয়। পুত্রা যদিও এটা দেখে খুবই খারাপ লাগছিল, তবে কোনোভাবেই সে এটা সহ্য করতে পারছিল না যে তার ভালোবাসার মানুষ এমনটা করতে পারে। তো যাই হোক, তখন এই ভ্রম দেখেই আবার জ্ঞান ফিরে আসে ডিন্ডার। সে পুত্রাকে বলতে থাকে, আমাকে এখান থেকে বের করো। পুত্রা বলছিল, আমি তোমাকে বের করলে তুমি সবাইকে সবকিছু বলে দেবে যে আমি দায়ী ছিলাম। তখনই সেখানে মার্কো আসে। মার্কো শব্দ শুনতে পেয়ে ডিন্ডা তাকে বলতে থাকে হেল্প করার জন্য। মার্কো হেল্প করার জন্য এগিয়ে যায়। তখন পেছন থেকে পুত্রা বলে, তুমি যদি তাকে সাহায্য করো তাহলে কিন্তু তোমার কর্মকাণ্ডের কথা আমি বলে দেব। তখনই এখানে ঘটনার আরো একটা টুইস্ট রিভিল হয়। আমরা দেখতে পাই সেদিন ঘুম থেকে ওঠার পর মার্কো দেখতে পাই তার পাশেই শুয়ে রয়েছে কারা। সে বুঝতে পারে তাদের এই সম্পর্কের পর কারা হয়তো খুশি। তখনই সে দেখতে পাই কারা আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। ঠিক সেই মুহূর্তে পুত্রা সেখানে চলে আসে আর এটা দেখে মার্কোকে মারতে শুরু করে। আসলে সে যে নিজে বাঁচার জন্য কারাকে মার্কোর সাথে শুয়ে রেখেছিল এটা তো আর মার্কো জানে না। পুত্রা যখন পুলিশকে কল দিতে যাবে তখন মার্কো মানা করে আর মাফ চায়। পুত্রা তখন বলে, ঠিক আছে, আমি কাউকে কোনো কিছু বলবো না, কিন্তু এই লাশটাকে আড়াল করে ফেলতে হবে। তখন তারা দুজন মিলে মূলত এই পানির ট্যাঙ্কের ভেতরে কারাকে ফেলে দেয়। এখন এটা যখন ডিন্ডা আর মার্কো জানতে পারে তখন মার্কো খুবই রেগে যায়। সে পুত্রাকে বলে, তোমার দোষ তুমি আমার উপর চাপাতে চাইছিলে। আমি এতদিন টেনশনে ছিলাম যে আমার দ্বারা একটা মেয়ের প্রাণ গেল। তারা তখন দুজনে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে মার্কো পুত্রাকে ঘায়ল করে সে উপরে যায় ডিনটাকে বের করতে। ঠিক তখনই পুত্রা আবার সেখানে এসে মারামারি করার সময় সেখান থেকে পড়ে যায় মার্কো আর সেখানেই তার মৃত্যু হয়। আমরা সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম পুত্রার মুখেও এগুলোর জন্য অনুতপ্তের ছাপ। এদিকে পানির ট্যাঙ্কের ভেতর কারা দেহ ডিনটার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই বাহির থেকে পুত্রা দেখতে পাই সেই ট্যাঙ্কিটা নড়ছিল। হঠাৎ করে সেটা ঢাকনা খুলে পানি বের হতে শুরু করে আর সেটা একদমই ভেঙে তার সামনে পড়ে যায়। সেটা থেকে বের হয়ে আসে ডিন্ডা, কিন্তু তার ভেতরে ছিল কারার কারেন্ট জিন, যেটা পুত্রাকে সব দিক থেকে অ্যাটাক করতে শুরু করে। সেটা যখন পুত্রাকে মেরেই ফেলবে ঠিক তখনই পুত্রা তাকে ইমোশনাল কথা বলতে
শুরু করে, যেটা শুনে কারার কারেঞ্জিন নরম হয়ে যায়। যেহেতু তারা একজন আরেকজনকে ভালোবাসতো, এই সুযোগ নিয়ে পুত্রা ডিন্ডার শরীরে একটা চাকু ঢুকিয়ে দেয় এবং একদম যখন মেরে ফেলতে যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই তার পেছন থেকে কারাজিন তার নিজের বডি সহ তাকে জড়িয়ে ধরে আর তাকে শূন্যে ভাসিয়ে সে সহ বিস্তলার উপর থেকে পড়ে যায়। আর সেখানেই দুজনই শেষ হয়ে যায়, সাথে দুজনের ভালোবাসাও শেষ হয়ে যায়। আর এই দৃশ্যর মধ্য দিয়েই আজকের এই তো আপনাদের কাছে এই প্রতিশোধের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।